আমার বান্ধবীর ভাইয়ের প্রতি আমার মনটা একটু একটু করে টান অনুভব করছিল। তার সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগতে শুরু করেছিল। একদিন আমি গাড়িতে তার সঙ্গে যাচ্ছিলাম আর সে সুযোগ পেয়ে যা করেছিল সবকিছু আমি তোমাদের খুঁটিয়ে বলতে চাচ্ছি। এটা কিছুদিন আগের কথা, যখন আমার এক বান্ধবীর বিয়ে হচ্ছিল। বিয়ের আগেই আমার বান্ধবী আমাকে তার বাড়িতে ডেকে নিয়েছিল। আমি যখন তার বাড়ি পৌঁছালাম তখন প্রথমবার তার ভাইকে দেখলাম। বিশ্বাস হচ্ছিল না যে সে আমার বান্ধবীর ভাই, কারণ সে দেখতে অনেক স্মার্ট আর আকর্ষণীয় ছিল। প্রথম দেখাতেই মনে মনে ভাবতে শুরু করলাম, যদি সে আমার সঙ্গে কথা বলতো। কিন্তু আমি জানতাম না যে বিয়ের মধ্যে আমার সঙ্গে এমন কিছু ঘটবে। যখন সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল তখন আমার বান্ধবীর ভাই আমাকে একটা ইশারা করল। আমার নাম পূর্ণিমা, বয়স 40। আমি পার্টনার মেয়ে, আমার গায়ের রং ফর্সা আর লোকে বলে আমি দেখতে খুব সুন্দর। আমার পাড়ার ছেলেরা আমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু আমি তাদের কখনো পাত্তা দিতাম না। 3 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। এখনও আমার কোনো সন্তান নেই, কারণ বিয়ের পর থেকেই আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না, তাই তার সঙ্গে কখনো সুখ পাইনি। ডিভোর্সের পরেও আমার থাকতে বা খেতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমি নিজের রোজগারেই নিজের খরচ চালিয়ে নিতে পারি। ডিভোর্সের পর আমি একটা আলাদা বাড়ি নিয়ে একা থাকতে শুরু করেছিলাম। একদিন আমার কলেজের সবচেয়ে কাছের বান্ধবী মনি ফোনে এলো। অনেকদিন পর তার ফোন এসেছিল। সে আমাকে বলল যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তাকে অভিনন্দন জানালাম। সে আমাকে বলল বিয়ের কিছুদিন আগে আমাকে তার বাড়িতে যেতে হবে, কারণ আমি তার সবচেয়ে ভালো বান্ধবী, তাই সে আমাকে আগে থেকেই ডাকছে। আমি হ্যাঁ বলে দিলাম। তারপর থেকে সে আমাকে প্রতিদিন ফোন করতে লাগলো আর জিজ্ঞেস করতে লাগলো আমার যাওয়ার প্ল্যান কি। আমি প্রতিবার বলতাম আমি 1 সপ্তাহ আগে চলে আসব। একদিন আবার তার ফোন এল, সে বলল এখন আর মাত্র 1 সপ্তাহ বাকি। প্রথমে আমি ভাবছিলাম এত তাড়াতাড়ি কারো বাড়ি যাওয়া ঠিক হবে না, তাই তাকে প্রতিদিন নানা অজুহাতে টালছিলাম। কিন্তু সে যখন প্রতিদিন ফোন করতে শুরু করলো তখন আর তার কথা এড়াতে পারলাম না। শেষে তাকে বললাম ঠিক আছে, আমি আজ সন্ধ্যার মধ্যে রওনা দিচ্ছি। তার আগে আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিলাম আর সন্ধ্যায় তার বাড়ির উদ্দেশ্যে বাস ধরলাম। পরের দিন সকালে আমি তার বাড়ি পৌঁছে গেলাম। বাস স্ট্যান্ডে সে নিজে আমাকে নিতে এসেছিল। বাড়ি পৌঁছতেই সে আমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। তারপর আমার সব জিনিস একটা ঘরে রাখা হলো। সে বলল এটা তোমার ঘর, এখানে তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, এখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আমি ঘরে গিয়ে বিছানার জিনিসপত্র ছড়িয়ে দিলাম আর একটু ঘুমিয়ে নিলাম, কারণ রাতভর বাসে যাওয়ার জন্য আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল তখন সন্ধ্যা হয়ে গেছে। আমি তৈরি হয়ে নিচে নেমে এলাম। নিচে পৌঁছতেই মনীষা আমাকে তার কাছে ডাকল। সে আমাকে তার বিয়ের জামাকাপড় দেখাতে লাগল। সামনে মনীষার ভাই বসেছিল। আমি তখনও জানতাম না যে সে মনীষার ভাই। তার আমাকে দেখার ভঙ্গিটা একটু অদ্ভুত লাগছিল। সে অনেকক্ষণ ধরে আমার সামনেই বসেছিল। আমি তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে বারবার আমার চোখের সামনে এসে পড়ছিল। আমি যখন মনীষার পাশে বসেছিলাম তখন আমাদের স্কুলের কিছু বন্ধু এসে পড়ল। আমরা অনেক গল্প করলাম। গল্প করতে করতে সবাই নিজেদের স্বামীদের কথা বলতে শুরু করল, কিন্তু আমি চুপচাপ বসে রইলাম। আমার স্বামী ভালো মানুষ ছিল না, তাই আমার তার সঙ্গে তাড়াতাড়ি ডিভোর্স হয়ে গেছে। কিছুক্ষণ পর মনীষার ভাই সেখান থেকে চলে গেল। তখন আমি মনীষার কাছে তার সম্পর্কে জিজ্ঞেস করলাম। সে বলল সে আমার ভাই, নাম মানব, আগে চাকরি করত কিন্তু এখন বাড়িতেই থাকে। এভাবে সন্ধ্যায় খাওয়া হলো আর সবাই নিজেদের ঘরে ঘুমোতে চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। আমার মাথায় শুধু মানবের কথা ঘুরছিল। আমি মনীষাকে ফোন করে আমার ঘরে ডাকলাম। আমরা দুজনে গল্প শুরু করলাম। গল্প করতে করতেই মনীষার ভাই মানব মনীষাকে খুঁজতে আমার ঘরে এসে পড়ল। মনীষার ভাইকে দেখে আমার কেন জানাবে বেশ অস্বস্তি হচ্ছিল। সে কিছুক্ষণ আমাদের সঙ্গে বসে গল্প করল। আস্তে আস্তে সে আমাদের কথায় মিশে গেল। তার উপস্থিতিতে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেটা আগে কখনো অনুভব করিনি। সে বেশ সহজভাবে আর ভদ্রভাবে কথা বলছিল, কিন্তু আমার অস্থিরতা বাড়ছিল। মানবের ব্যক্তিত্ব এতটাই প্রভাবশালী ছিল যে তার কথাগুলো মনে গভীর ছাপ ফেলে যাচ্ছিল। তার চোখে একটা অদ্ভুত নিষ্পাপ ভাব।
আর অভিজ্ঞতার মিশেল ছিল। আমি মনীষার দিকে তাকালাম, কিন্তু সে নিজের গল্পে মগ্ন ছিল। আমি বুঝতে পারছিলাম না এই পরিস্থিতি কিভাবে সামলাই। কিছুক্ষণ পর মানব উঠে চলে গেল, কিন্তু তার চলে যাওয়ার পরেও আমার মন অস্থির ছিল। আমি ভাবতে থাকলাম, তার উপস্থিতি আমাকে এতটা কেন বিচলিত করে? এটা কি আমার অতীতের কোনো অসমাপ্ত অংশের সঙ্গে জড়িত নাকি অন্য কিছু? সেই রাতে আমি অনেকক্ষণ জেগে থাকলাম তার কথা আর তার চোখে লুকানো ভাবগুলো নিয়ে ভাবতে থাকলাম। এই অনুভূতিগুলো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। সে রাতে বড় কষ্টে ঘুমালাম। সকালে মনীষা আমাকে দেখে তুলে বলল, নাস্তা তুলি। আমি অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়ে নিচে গেলাম। মানব তখনই সেখানে ছিল। আমাকে দেখে সে হালকা হাসল, আর তারই সাধারণ ইশারায় আমি আরও স্বস্তিতে পড়লাম। নাস্তা করলাম, কিন্তু মনে অনেক প্রশ্ন ঘুরছিল। সেদিন মনীষা আমাকে বাজারে যাওয়ার জন্য বলল। আমরা দুজনে বাজারে গেলাম, অনেক কেনাকাটা করলাম, কিন্তু আমার মন বারবার মানবের দিকে টানছিল। এটা কি ঠিক? আমার কি তার সম্পর্কে এভাবে ভাবা উচিত? আমার মন আর হৃদয়ের মধ্যে যেন একটা লড়াই চলছিল। সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম, মানব বাগানে বসেছিল। মনীষা আমাকে তার পাশে বসতে বলে নিজের ভেতরে চলে গেল। এই প্রথম আমি মানবীর সঙ্গে একা কথা বলছিলাম। সে আমার কাজ, আমার পছন্দ আর জীবন নিয়ে অনেক কথা জিজ্ঞেস করল। তার কথা শুনে মনে হচ্ছিল যেন সে আমাকে বোঝার চেষ্টা করছে। তার সহজ ভাব আর ভদ্রতা আমাকে আরও মুগ্ধ করল। আমি তাকে আমার ডিভোর্স আর অতীতের কিছু অভিজ্ঞতার কথা একটু একটু করে বললাম। সে বড় ধৈর্য নিয়ে সব শুনল। তার মুখে কোনো বিচার বা সমালোচনার ভাব ছিল না, শুধু একটা গভীর বোঝাপড়া ছিল। সে রাতে যখন আমি ঘরে ঘুমাতে গেলাম, তখন বুঝলাম আমি তার সম্পর্কে না চাইতেও বেশি ভাবছি। এই অনুভূতিগুলো আমার কাছে নতুন ছিল, কিন্তু সঙ্গে ভয়ও লাগছিল। এটা কি ঠিক? এটা কি শুধু আমার একাকিত্বের ফল নাকি অন্য কিছু? পরের দিন থেকে আমি মানবের সঙ্গে কথা বলা এড়িয়ে চলতে লাগলাম, কিন্তু তার উপস্থিতি আমি তবুও টের পাচ্ছিলাম। আস্তে আস্তে আমার মনের জট বাড়তে লাগলো। কয়েকটা দিন কেটে গেল, কিন্তু আমার মনের উথালপাথাল থামল না। আমি যতই মানব থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম, ততই তার উপস্থিতি আমাকে আরও কাছে টানছিল। মনীষা হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরেছিল, কিন্তু কিছু বলেনি। একদিন সে আমাকে জিজ্ঞেস করল, তুই ঠিক আছিস তো? আমার মনে হচ্ছে তুই কিছু নিয়ে চিন্তিত। আমি তার কথা এড়িয়ে গিয়ে বললাম, সব ঠিক আছে। কিন্তু মনীষা জোর দিয়ে বলল, যদি কিছু থাকে তাহলে আমাকে বলতে পারিস। তার গম্ভীরতা দেখে আমার মন ভারী হয়ে গেল, কিন্তু আমি মানবের কথা তাকে বলার সাহস জোগাড় করতে পারলাম না। সেই সন্ধ্যায় মনীষা একটা ছোট্ট পার্টির আয়োজন করল। সেখানে কিছু পুরনো বন্ধু আর পরিবারের লোকজন এল। আমিও তৈরি হয়ে পার্টিতে গেলাম। পার্টির মাঝে আমি লক্ষ্য করলাম মানব বারবার আমার দিকে তাকাচ্ছে। তার চোখে এমন কিছু ছিল যা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। যখন সবাই ব্যস্ত হয়ে গেল, আমি একটু একা থাকতে বাগানে চলে গেলাম। সেখানে ঠান্ডা হাওয়া বইছিল। আমি ভাবলাম একা থাকলে হয়তো মনের জট কিছুটা কমবে। তখনই হঠাৎ মানব সেখানে চলে এল। সে বলল, তুমি কি একটু চিন্তিত মনে হচ্ছ? যদি চাও আমার সঙ্গে কথা বলতে পারো। তার কণ্ঠে সেই শান্ত করা গভীরতা ছিল। আমি প্রথমে চুপ থাকলাম, কিন্তু তারপর মনের ভার হালকা করার জন্য কথা বলতে শুরু করলাম। আমি তাকে আমার একাকিত্ব, আমার ডিভোর্স আর সেই শূন্যতার কথা বললাম যেটা আমাকে সব সময় ঘিরে থাকে। মানব বড় মন দিয়ে আমার কথা শুনো। তারপর বলল, জীবনে কিছু সম্পর্ক আমাদের ভাঙে, কিন্তু কিছু সম্পর্ক আমাদের আবার জোড়াও দিতে পারে। আমাদের শুধু সঠিক সময়, সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হয়। তার কথাগুলো আমার হৃদয়ে ছুঁয়ে গেল। সেই মুহূর্তে আমার মনে হলো হয়তো আমি মানবের সঙ্গে একটা অদ্ভুত সংযোগ অনুভব করতে শুরু করেছি। তার কথায় একটা গভীর বোঝাপড়া ছিল যেটা আমাকে শান্তি দিচ্ছিল। সেই রাতে আমি অনেকক্ষণ জেগে রইলাম। মনের মধ্যে একটা অস্থিরতা ছিল, কিন্তু সেই অস্থিরতার মধ্যেও একটা অদ্ভুত শান্তি মিশেছিল। আমি বুঝতে পারছিলাম না এটা ঠিক না ভুল, তবে এটা জানতাম যে আমার হৃদয় এখন মানবের দিকে ঝুঁকছে। তার পরের দিনগুলোতে আমি ছোটখাটো প্রতিটা বিষয়ে মানবের কথা ভাবতে শুরু করলাম। নিজেকে প্রশ্ন করলাম, এটা কি শুধুই একটা আকর্ষণ নাকি আমি সত্যিই তার জন্য কিছু অনুভব করছি? আমার মনটা ঠিক কি চায়, আর এটা কোথায় গিয়ে ঠেকবে এটা বোঝার দরকার ছিল। মানবের প্রতি আমার অনুভূতি দিন দিন বাড়ছিল, আর এই ব্যাপারটা আমাকে ভেতর থেকে জট পাকিয়ে ফেলছিল। এই অনুভূতিগুলো কিভাবে সামলায় বুঝে উঠতে পারছিলাম না। এটা কি ঠিক? আমার কি তার সম্পর্কে এভাবে ভাবা উচিত? সে তো মনীষার ভাই, আর আমি এই সম্পর্ককে অন্যভাবে দেখার সাহস জোগাড় করতে পারছিলাম না।
একদিন মনীষা আমাকে বলল, মানবতলার সম্পর্কে অনেক কথা বলে তুমি খুব বুদ্ধিমতী আর সংবেদনশীল। এটা শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বললাম, এমন কিছু না। সেই ভাই বলেই হয়তো এসব বলে। কিন্তু মনীষার কথাগুলো আমার মনে আরও হিডিক ফেলে দিল। কয়েকদিন পর মনীষা হঠাৎ ঘোষণা করল যে তাকে কাজের জন্য কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। সে বলল, তুমি এখানেই থাকো, মানব একা থাকবে, তোমারও একটু বদল হবে। আমি হতভম্ব হয়ে দিলাম। কিন্তু মনীষা হেসে বলল, চিন্তা করো না, আমার ভাই তোমার খুব ভালো খেয়াল রাখবে। মনীষা চলে যাওয়ার পর বাড়িতে শুধু আমি আর মানব রইলাম। প্রথমে আমি তার থেকে দূরে থাকার চেষ্টা করলাম, কিন্তু সেই সব সময় খুব সহজ আর ভদ্রভাবে থাকত। এক সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল। আমি বারান্দায় বসেছিলাম। মানব সেখানে চলে এল। সে বলল, তোমার মুখে সবসময় যেন একটা লুকোনো কষ্ট থাকে, তোমার কি মনে হয় জীবন থেকে সুখগুলো শেষ হয়ে গেছে? তার এই কথা আমার লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে বাইরে টেনে আনো। আমি বললাম, কখনো কখনো মনে হয় আমার জীবনটা শুধুই একটা শূন্যতা, অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই শূন্যতা ভরাতে পারিনি। মানব আমার দিকে তাকিয়ে বলল, শূন্যতা সবসময় খারাপ জিনিস না, চলে যাওয়ার আর ভালো জিনিস আসার জায়গা তৈরি করে। হয়তো তোমার জীবনে কিছু ভালো আসতে চলেছে, শুধু নিজেকে সেই পরিবর্তনের জন্য তৈরি করো। তার কথাটা আমার ভেতরটা ছুঁয়ে গেল। প্রথমবার মনে হলো মানবের সঙ্গে কথা বলা আমাকে একটা স্বস্তি দেয়, এমন শান্তি যেটা আমি অনেক দিন ধরে অনুভব করিনি। সে রাতে আমি অনেকক্ষণ জেগে ভাবলাম, আমি কি তার সঙ্গে আমার মনের কথা বলতে পারি? এটা কি ঠিক হবে? পরের দিন আমরা দুজনে চা খাচ্ছিলাম। আমি সাহস জুটিয়ে তাকে জিজ্ঞেস করলাম, যদি কাউকে পছন্দ করো কিন্তু পরিস্থিতি সেটাকে জটিল করে দেয়, তাহলে তুমি কি করবে? সে হেসে বলল, প্রতিটা সম্পর্ক পরিস্থিতি দেয় না, হৃদয় দিয়ে শুরু হয়। যদি সেই সম্পর্ক সত্যি হয়, তাহলে পরিস্থিতি নিজেই সঠিক পথ দেখিয়ে দেবে। তার এই কথা আমার মনের সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। আমি বুঝলাম মানবের প্রতি আমার অনুভূতিগুলো শুধু আকর্ষণ নয়, সেগুলো আমার জীবনে সেই শূন্যতাকে ভরিয়ে তুলছিল, যেটা আমাকে এতদিন ভেতর থেকে কুড়ে খাচ্ছিল। এখন প্রশ্ন ছিল, আমি কি আমার মনের কথা তার সামনে তুলে ধরব, নাকি এই অনুভূতিগুলো মনে চেপে তার বন্ধুত্বের সম্মান করব? আমার মন আর হৃদয় দুটোই জটে পড়েছিল। তবে এটা নিশ্চিত যে মানবের প্রতি আমার অনুভূতি এখন আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। আগে যা হবে তার সময় আর পরিস্থিতি ঠিক করবে। কিন্তু সেদিন প্রথমবার মনে হলো আমার জীবনের সুখ ফিরে আসার আশা আবার জেগে উঠেছে। আরও কয়েকটা দিন কেটে গেল। বাড়িতে মানবের সঙ্গে আমার কথাবার্তা স্বাভাবিক হয়ে গেছিল, কিন্তু আমার হৃদয়ে তার উপস্থিতি আরও গভীর ছাপ ফেলতে শুরু করল। আমি নিজেকে আটকানোর পুরো চেষ্টা করতাম, কিন্তু প্রতিবার তার সরলতা, তার অভিজ্ঞতা আর কথার মধ্যে লুকানো বোঝাপড়া আমাকে আরও টেনে নিত। এক সন্ধ্যায় মানব বাগানে বসেছিল। হালকা ঠান্ডা হাওয়া বইছিল, চারপাশটা খুব শান্ত। হঠাৎ সে বলল, তোমার মুখে একটা অদ্ভুত জটিলতা দেখা যায়, তুমি কি আমাকে কিছু বলতে চাও? তার প্রশ্ন আমাকে নাড়িয়ে দিল। আমি কিছু বলতে পারলাম না। মনে অনেক কথা ঘুরছিল, কিন্তু কিভাবে বলব বুঝে উঠতে পারছিলাম না। শেষে গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, মানব, আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু ভয় হয় তুমি ভুল বুঝবে। সে বড় সহজ কণ্ঠে বলল, তুমি আমার উপর ভরসা করতে পারো, যা আছে পরিষ্কার বলো। আমি ইতস্তত করে বললাম, তোমার কথার, তোমার উপস্থিতি আমাকে অনেক শান্তি দিয়েছে। তোমার সঙ্গে কথা বলে মনে হয় হয়তো আমি আবার নিজেকে চিনতে পারব। কিন্তু আমি জানি না এটা ঠিক কিনা। তোমার সম্পর্কে যা অনুভব করি, সেটা কি শুধু আমার একাকিত্বের ফল, নাকি এর পেছনে আরও কিছু আছে? মানব কিছুক্ষণ চুপ থাকল, তার চোখে গভীর ভাবনা দেখা যাচ্ছিল। তারপর বলল, তোমার অনুভূতিতে কিছু ভুল নেই। জীবনে এমন হয় যখন কেউ আমাদের অনুভূতি বোঝে আর সত্যিকারের শান্তি দেয়, তখন আমরা তার প্রতি টান অনুভব করি। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি কি ভাবো এটা ঠিক? সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমাদের দুজনের পরিস্থিতি আলাদা। তুমি জীবনে অনেক কিছু সহ্য করেছ, আর তোমার আবার সুখী হওয়ার অধিকার আছে, কিন্তু আমার একে ঠিক করতে একটু সময় লাগবে। তুমি কি সেটা দিতে পারবো কিনা? কারণ এই সম্পর্ক শুধু অনুভূতি নয়, দায়িত্বেরও। তার কথায় আমি একদিকে স্বস্তি পেলাম, আবার একটু ভয়ও হলো। আমি বুঝতে পারছিলাম সে আমার অনুভূতি বোঝে, কিন্তু মনীষার নামটা আমাদের মাঝে একটা অদৃশ্য দেয়ালের মতো দাঁড়িয়েছিল। আমি চাইনি মনীষার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হোক। পরের কয়েকদিন আমরা দুজনে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, কিন্তু আমাদের মধ্যেই অব্যক্ত কথাটা দুজনকেই প্রভাবিত করছিল।
আমি তার সঙ্গে কথা বলতে চাইতাম, কিন্তু প্রতিবার এই ভেবে থেমে যেতাম মনীষার কষ্ট হবে না তো। কিছুদিন পর মনীষা ফিরে এল। সে আগের মতোই খুশি আর উৎসাহী ছিল। কিন্তু একদিন সে আমাকে জিজ্ঞেস করল, তুমি আর মানব অনেক সময় একসঙ্গে কাটাচ্ছ, সব ঠিক আছে তো? আমার বুকটা ধড়াস করে উঠল। আমি তাড়াতাড়ি বললাম, হ্যাঁ, এসব ঠিক আছে। সে বরং বলে, হয়তো তার কথা আমাকে বুঝতে সাহায্য করে। মনীষা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর হেসে বলল, মানব এমনই, সে সবাইকে বোঝার চেষ্টা করে। তার কথায় আমি স্বস্তি পেলাম, কিন্তু মনে একটা ভয়ে বসে গেল, যদি আমার অনুভূতির কথা তার কাছে পৌঁছে যায় তাহলে কি হবে? মানবার আমি তখনও একে অপরের প্রতি আকৃষ্ট ছিলাম, কিন্তু আমরা একমত হলাম যে আমাদের সময় দিতে হবে। আমি তাকে বললাম, আমি জানি না সামনে কি হবে, কিন্তু এটা জানি তোমার উপস্থিতি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। মানব হেসে বলল, যদি আমাদের অনুভূতি সত্যি হয় তাহলে সময় নিজেই পথ দেখাবে। আপাতত আমাদের এটাকে এখানেই রাখা উচিত, আর পরিস্থিতি খারাপ করা থেকে বাঁচতে হবে। এটা শুনে আমার একটু শান্তি হলো, তবে মনে আশা জেগে রইল যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক করলাম, আমার অনুভূতিগুলো সামলে আমি জীবনকে এগিয়ে নিয়ে যাব। আর দেখুক সময় আমাদের কোথায় নিয়ে যায়। মানব আর আমি আমাদের অনুভূতি নিয়ন্ত্রণে রেখে একটু দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিলাম। এটা সহজ ছিল না, কারণ তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে শান্তিময় সমাজের মধ্যে একটা। কিন্তু মনীষার উপস্থিতি আর আমাদের সম্পর্কের জটিলতার কথা ভেবে এটাই ঠিক মনে হচ্ছিল। কয়েকদিন পর মনীষা আবার আমাকে জিজ্ঞেস করল, তুমি খুব অন্যমনস্ক লাগছ, সব ঠিক আছে তো? তার কথায় আমি ভয় পেলাম, আবার স্বস্তিও পেলাম। আমি হেসে বললাম, হয়তো একটু ক্লান্তি। কিন্তু সে আবার বলল, তুমি মানবের সঙ্গে অনেক সময় কাটাচ্ছ, আমার মনে হয় সে তোমাকে বুঝতে শুরু করেছে। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মনীষার মুখে কোনো রাগ বা সন্দেহ ছিল না, বরং একটা অদ্ভুত বোঝাপড়া ঝরে পড়ছিল। আমি বুঝলাম সে হয়তো কিছুটা আঁচ করছে, কিন্তু সরাসরি কিছু বলেনি। একদিন যখন মনীষা কাজের জন্য বাইরে গিয়েছিল, তখন আমি আর মানব বাড়িতে একা ছিলাম। সে আমাকে বলল, মনীষা কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি খুশি আছো কিনা। হয়তো সে কিছু আঁচ করছে, আমাদের এখন খুব সাবধানে পা ফেলতে হবে। আমি বললাম, আমার ভয় হয় মনীষা যদি আমাদের সম্পর্কের জন্য আঘাত পায়, যদি তার মনে হয় আমরা তার ভরসা ভেঙেছি, তাহলে সে আমাদের কখনো ক্ষমা করবে না। মানব গম্ভীরভাবে বলল, তুমি ঠিক বলছো, আমিও চাই না মনীষা কোনোভাবে কষ্ট পাক, কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের নিজেদের জীবনেরও একটা মূল্য আছে। আমাদের এটা নিয়ে খোলাখুলি কথা বলতে হবে। তবে সঠিক সময় কয়েক সপ্তাহ পর মনীষা আমাকে আর মানবকে একসঙ্গে বসে কথা বলতে দেখল। সেদিন তার চোখে প্রশ্ন ছিল। সে সরাসরি আমাকে জিজ্ঞেস করল, তুমি কি মানবের জন্য কিছু অনুভব করো? আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। আমার চোখ ভিজে এলো, কিন্তু কিছু বলতে পারলাম না। তখন মানব মনীষাকে শান্ত করে বলল, তোমার বন্ধু আমার কাছে খুব বিশেষ। আমাদের মধ্যে একটা সংযোগ আছে যেটা কথায় বোঝানো কঠিন। তবে আমি এটাও বুঝি যে এই পরিস্থিতি তোমার কাছে অদ্ভুত লাগতে পারে। মনীষা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমাকে বলল, তুমি আমার কাছ থেকে এটা লুকিয়েছ কেন? ভেবেছিলাম আমি বুঝব না। আমি তার দিকে তাকে বললাম, আমি তোমাকে হারাতে ভয় পেয়েছিলাম। তোমার বন্ধুত্ব আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাইনি তুমি ভুল বোঝো। মনীষা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, এটা একটু অদ্ভুত বটে, তবে যদি তুমি আর মানব একে অপরের সঙ্গে খুশি থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু চাই তুমি দুজনের সৎ থাকো। সেদিনের পর থেকে জিনিসপত্র আস্তে আস্তে বদলাতে শুরু করল। মনীষা আমাদের সম্পর্ক মেনে নিল, যদিও তাকে এটা বুঝতে একটু সময় লাগল। আমি আর মানব আমাদের সম্পর্ককে আরও স্পষ্টতা আর বোঝাপড়া দিয়ে এগিয়ে নেবার সিদ্ধান্ত নিলাম। এখন আমাদের সম্পর্ক শুধু অনুভূতির নয়, বরং পরিপক্কতা আর পারিবারিক সম্মানের প্রতীক হয়ে উঠেছিল। আমি নিজেকে শিখিয়েছিলাম যে ভালোবাসা যে কোনো রূপে আসতে পারে, আর যদি সেটা সত্যি হয় তাহলে তাকে গ্রহণ করতে দ্বিধা পড়া উচিত নয়। আগামী দিনগুলিতে আমাদের সম্পর্ক একটা নতুন দিকে মন নিল। আমরা দুজনেই নিজেদের দায়িত্ব পালন করতে করতে আমাদের সম্পর্ককে একটা সম্মানজনক জায়গা নিয়ে গেলাম। মনীষা ও আমাদের সঙ্গে ছিল, আর তার সাহায্য আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলল। মনীষার বোঝাপড়া আর সমর্থনের পর আমাদের সম্পর্ক আস্তে আস্তে একটা স্থিতিশীল আর সুখের দিকে এগোতে লাগল। শুরুতে মনীষার এই নতুন পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে একটু সময় লেগেছিল, কিন্তু সে প্রতিটা পদক্ষেপে আমার আর মানবের পাশে থেকেছে। মনীষার মেনে নেওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পরিবার আর সমাজকে এই সম্পর্কের কথা জানানো। আমি আর মানব ঠিক করলাম
আমরা এই সম্পর্ককে ধীরে ধীরে সবার সামনে আনব। প্রথমে আমি আমার পরিবারকে বললাম। আমার মা শুরুতে একটু অবাক হলেন, কিন্তু আমার খুশি আর মানবের প্রতি আমার গভীর সম্মান দেখে তিনি এটা মেনে নিলেন। তিনি আমাকে বললেন, তুমি জীবনে অনেক কষ্ট দেখেছ, যদি এই সম্পর্ক তোমাকে সুখ দেয় তাহলে আমাদের। তিনি মানব, মনীষার বড় বোন আর অন্য আত্মীয়দের সঙ্গে এটা নিয়ে কথা বলল। প্রথমে লোকের কাছে এই সম্পর্কটা অস্বাভাবিক লাগল, কিন্তু মানবের শান্ত আর ভরসাযোগ্য ব্যক্তিত্ব আর আমাদের পারস্পরিক সম্মান দেখে আস্তে আস্তে সবাই এটা বুঝতে আর মেনে নিতে শুরু করল। এখন আমাদের সম্পর্ক শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এর সঙ্গে পরিবার আর সমাজের দৃষ্টিভঙ্গিও জড়িয়ে গিয়েছিল। মানবের সঙ্গে জীবনকে নতুনভাবে বাঁচার অভিজ্ঞতা আমার কাছে অমূল্য ছিল। মানব আমার অনুভূতিগুলো গভীরভাবে বুঝত। সে আমার অতীতের কষ্টকে তার স্নেহ আর অভিজ্ঞতা দিয়ে ভরিয়ে তোলার চেষ্টা করত। আমিও তার একাকিত্বের সঙ্গী হয়ে উঠলাম। আমরা দুজনে একে অপরের অভাব আর ভাঙা অংশগুলো বুঝে পূরণ করার চেষ্টা করলাম। মনীষা এখন আমাদের সম্পর্কের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। সে প্রায়ই হেসে বলত, ভাই এখন আমার বন্ধু। তোমার সঙ্গে বেশি কথা বলে তার এই সহজতা আর মজা আমাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলত। কয়েক মাস পর আমরা আমাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। একটা ছোট পারিবারিক আজ উনি যেখানে শুধু আমাদের কাছের মানুষজন ছিল, আমরা আমাদের বিয়ের ঘোষণা করলাম। এটা ছিল একটা সাধারণ কিন্তু আবেগপূর্ণ অনুষ্ঠান। মনীষা আমাকে জড়িয়ে ধরে বলল, এখন তুমি আমার বন্ধু ছাড়াও আমার পরিবার। আমি শুধু চাই তুমি দুজনের সৎ থাকো। সেদিনের পর থেকে জিনিসগুলো আস্তে আস্তে বদলাতে শুরু করল। মনীষা আমাদের সম্পর্ক মেনে নিয়েছিল, যদিও তাকে এটা বুঝতে একটু সময় লেগেছিল। আমি আর মানব আমাদের সম্পর্ককে আরও স্পষ্টতা আর বোঝাপড়া দিয়ে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এখন আমাদের সম্পর্ক শুধু অনুভূতি নয়, বরং পরিপক্কতা আর পারিবারিক সম্মানের প্রতীক হয়ে উঠেছে। আমি নিজেকে শিখিয়েছি যে ভালোবাসা যে কোনো রূপে আসতে পারে, আর যদি সেটা সত্যি হয় তাহলে তাকে গ্রহণ করতে কোনো দ্বিধা করা উচিত নয়। আগামী দিনগুলোতে আমাদের সম্পর্ক একটা নতুন দিকে এগোলো। আমরা দুজনেই নিজেদের দায়িত্ব পালন করতে করতে আমাদের সম্পর্ককে একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেলাম। মনীষা আমাদের সঙ্গে ছিল, আর তার সমর্থন আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলল। এই গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো? আপনারা কি ভাবছেন? দয়া করে আপনাদের মতামত কমেন্ট বাক্সে লিখে জানান। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ও করে রাখুন, যাতে আমাদের নতুন গল্পগুলোর আপডেট আপনারা পেয়ে যান।